না না দিদি, আমি এটা করতে পারবো না। আমি আজ পর্যন্ত কখনো কারো খুন করিনি। এই পাপ আমি করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও দিদি। এই মাছগুলোর প্রাণ আমি কিছুতেই নিতে পারবো না। এই বলে পায়েল প্রচন্ড জোরে কান্নাকাটি করতে শুরু করে। এক বাঙালি পরিবারের ছেলে প্রীতম তার মন পছন্দ মতো মেয়ে পায়েলকে বিয়ে করে নিয়ে আসে। আর পায়েল ছিল অবাঙালি মেয়ে। অবাঙালি হওয়ার পাশাপাশি পায়েল ছিল পুরোপুরিভাবে শুদ্ধ শাকাহারী, অর্থাৎ পিওর ভেজিটেরিয়ান। জন্মগ্রহণ করার পর থেকে পায়েল আজ পর্যন্ত কখনো ননভেজ খাবার খায়নি, অর্থাৎ সে মাছ মাংস ডিম স্পর্শ পর্যন্ত করেনি। তবে বাঙালি পরিবারে বিয়ে হওয়ার পর পায়েলের জীবন পুরোপুরিভাবে পাল্টে যায়। বিয়ের পরের দিন সকালবেলা, মা আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে তো আপনি আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলেছিলেন, নিশ্চয়ই রান্না বান্না করতে হবে তাই তো? সেই জন্যই আপনি আমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলেছেন। কি রান্না করতে হবে আমাকে বলুন, আমি এখনই আপনাদের জন্য রান্না বান্না করে নিয়ে আসছি। আমার রান্না করতে খুব ভালো লাগে। আরে দাঁড়াও দাঁড়াও, রান্না বান্না তো করতেই হবে, কিন্তু রান্নাঘরে ঢোকার আগে তোমাকে একটা নিয়ম পালন করতে হবে। আমাদের পরিবারে বংশ পরম্পরায় এই নিয়ম চলে আসছে। তুমি এখন আমাদের সঙ্গে নদীতে চলো। চলো চলো, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। নদীতে যাওয়ার কথা শুনে পায়েল প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে, কিন্তু আমরা নদীতে কেন যাব? ও বুঝেছি, আপনারা সবাই নিশ্চয়ই নদীতে স্নান করেন তাই তো? আর আমাকেও স্নান করার জন্য নদীতে নিয়ে যাচ্ছেন? কিন্তু আমি ঘুম থেকে উঠেই বাথরুমে স্নান করে নিয়েছি। আমি আগে কখনো নদীতে স্নান করিনি তো, তাই আজকে যদি আমি নদীতে স্নান করি তাহলে আমার ঠান্ডা লেগে যেতে পারে। আরে আমরা নদীতে স্নান করতে যাচ্ছি তোমাকে কখন বললাম? আমরা তো নদী থেকে মাছ ধরতে যাচ্ছি। চলো তাড়াতাড়ি চলো। মাছ ধরতে যাওয়ার কথা শুনে পায়েল একেবারে চমকে ওঠে। আর কিছুক্ষণের মধ্যেই পায়েলের বড় যা এবং শাশুড়ি মা তাকে নদীর ধারে নিয়ে যায়। মা আপনারা এই নদী থেকে মাছ ধরবেন? আচ্ছা আপনারা মাছ ধরে কি করবেন? আপনারা কি বাড়িতে মাছ পুষবেন? বোকার মতো প্রশ্ন করছো কেন? আমি মানছি তুমি অবাঙালি পরিবার থেকে এসেছো, কিন্তু মানুষ মাছ ধরে কি করে তুমি কি সেটাও জানো না? আমরা সবাই মাছ খেতে ভালোবাসি, আর তুমি এখন এই নদী থেকে আমাদের জন্য মাছ ধরবে? যাও তাড়াতাড়ি নদীতে নেমে পড়ো, আমাদের জন্য মাছ ধরে নিয়ে এসো। নিজেকে আমাদের বাড়ির যোগ্য বৌমা প্রমাণিত করতে হলে আমাদেরকে মাছ ধরে দেখাতে হবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পায়েল একেবারে চমকে ওঠে। আর পায়েল কিছু বলতে যাবে তার আগেই পায়েলের বড় যা অনামিকা পায়েলকে নদীতে ধাক্কা মেরে ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত পায়েল যেহেতু সাঁতার কাটতে জানে তাই সে প্রাণে বেঁচে যায়। তবে সে কিভাবে মাছ ধরবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ এর আগে সে কখনো মাছ ধরেনি, আর তাকে মাছ ধরার জন্য কোনো রকম জাল কিংবা ছিপ দেওয়া হয়নি। এ কি, আপনারা এরকম ভাবে আমাকে নদীতে ঠেলে দিলেন? আপনারা তো একবারও জিজ্ঞাসা করলেন না যে আমি সাঁতার কাটতে পারি কিনা। আজকে যদি আমি সাঁতার কাটতে না জানতাম তাহলে তো আমি মারাই যেতাম। আর আমি মাছ ধরবো কিভাবে? আমি যেটা জানি মাছ ধরার জন্য ছিপ কিংবা জালের প্রয়োজন হয়। এটাই তো তোমার পরীক্ষা, তোমাকে খালি হাতে মাছ ধরতে হবে। ভালো করে দেখো, এই নদীতে প্রচুর মাছ গিজগিজ করছে, তাই হাত দিয়ে মাছ ধরতে তোমার বেশি সময় লাগবে না। আর নিয়ম অনুযায়ী তোমাকে কিন্তু কমপক্ষে 11খানা মাছ ধরতেই হবে। আর সব মাছ যেন আলাদা আলাদা হয়। রুই মাছ, কাতলা মাছ, শোল মাছ, তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, শিঙি মাছ, বিভিন্ন রকমের আলাদা আলাদা মাছ। তাড়াতাড়ি করো, আমরা অপেক্ষা করছি। এভাবে বাঙালি পরিবারে বিয়ে করার ফলে পায়েল প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে। আর পায়েল ভাবতেও পারে না যে শ্বশুর বাড়িতে এসে তাকে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আর সকাল সকাল নদীর জল যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা থাকে তাই পায়েলের প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে। কিন্তু তা সত্ত্বেও পায়েল কোনো রকমে মাছ ধরার চেষ্টা করে। আর এভাবেই ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু পায়েল কিছুতেই একটাও মাছ ধরতে পারে না। কারণ পায়েল যখনই কোনো মাছ ধরতে যায় তখনই মাছের গায়ে হাত দিতে না দিতেই সে প্রচন্ড পরিমাণে মসৃণতা এবং পিচ্ছিল অনুভব করে, যার ফলে পায়েলের খুবই ঘৃণা করে আর সে মাছ ছেড়ে দেয়। এভাবেই প্রায় 4 ঘন্টা কেটে গেলেও পায়েল একটাও মাছ ধরতে পারে না। আমাকে ক্ষমা করবেন, আমার মনে হচ্ছে আমি সত্যিই মাছ ধরতে পারবো না। আমি তো আগে কখনো এভাবে মাছ ধরিনি। আমার ভীষণ ঠান্ডা লাগছে, দয়া করে আমাকে নদী থেকে উপরে উঠতে দিন, তা না হলে আমার ঠান্ডা লেগে যাবে। এ বাবাছি, মা আপনার ছেলে কেমন মেয়েকে পছন্দ করে নিয়ে এসেছে বলুন তো? 4 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত একটাও মাছ ধরতে পারলো না। মনে আছে আমি তো 1 ঘন্টার মধ্যে 21খানা মাছ ধরেছিলাম। তোমাকে আজকে মাছ ধরতেই হবে ছোট।
কারণ আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী নতুন বৌমাকে নিজে হাতে মাছ ধরে সেই মাছ রান্না করে সবাইকে খাওয়াতে হয়। আর যতক্ষণ না পর্যন্ত তুমি কমপক্ষে 11টা মাছ ধরছো ততক্ষণ কিন্তু তুমি উঠতে পারবে না। হ্যাঁ। এই শুনে পায়েল প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়, তাই সে কোনো রকমে মাছ ধরার চেষ্টা শুরু করে। আর এভাবেই অনেক প্রচেষ্টা করার পর পায়েল শেষ পর্যন্ত 11খানা মাছ ধরতে সক্ষম হয়। এভাবেই 11খানা মাছ ধরা হয়ে গেলে সে নদীর জল থেকে উপরে উঠে আসে। আর সেই মাছগুলো নিয়ে পায়েলের বড় যা এবং শাশুড়ি মা বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে এসেই পায়েল তাড়াতাড়ি করে ভিজা শাড়ি পরিবর্তন করে একটা নতুন শাড়ি পরে নেয়। কিন্তু এরই মধ্যে তার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় আর সে হাঁচি করতে শুরু করে। বৌমা, এবার তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাও। তুমি যে নদী থেকে 11খানা মাছ ধরে নিয়ে এসেছো সেই মাছগুলো রান্না করে ফেলো। আলাদা আলাদা মাছ দিয়ে তুমি কিন্তু আলাদা আলাদা রেসিপি তৈরি করবে। মাছ ভাজা, মাছের ঝোল, মাছের কালিয়া, মাছ ভাপা, এই সমস্ত রান্নাগুলো করে নিয়ে এসো। আজকে আমরা সবাই মজা করে মাছ ভাত খাবো। শাশুড়ি মায়ের কথা শুনে পায়েল প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু মা, আমি তো মাছ রান্না করতেই পারি না, আর আমি মাছ খাইও না। ছোটবেলা থেকে আমি শাকসবজি খেয়ে বড় হয়েছি। মাছ রান্না করতে আমার ভীষণ ঘৃণা লাগবে, কারণ মাছের গন্ধ আমার সহ্য হয় না। আর তাছাড়া আপনি আমাকে এতগুলো মাছ একসঙ্গে রান্না করতে বলছেন কেন? বাঙালি পরিবারে বিয়ে করে এসেছো, মাছ খাই না, মাছ রান্না করতে পারি না, এসব বললে তো চলবে না। আমার ছেলেকে বিয়ে করার আগে কি তোমার মনে ছিল না তোমাকে মাছ রান্না করা শিখতেই হবে? আর আমাদের সঙ্গে থাকতে থাকতে তুমি মাছ খাওয়াও শিখে যাবে। বড় বৌমা, যাও তোমার ছোট জাকে দেখিয়ে দাও কিভাবে মাছ রান্না করতে হয়। তুমি শুধু মুখেই বলে দেবে কিন্তু, আর বাকি সবকিছু ছোট বৌমাই করবে। আর ছোট, আমরা সবাই মাছ খেতে খুব ভালোবাসি তো, তাই আমাদের কাছে এই 11খানা মাছ কিন্তু কোনো ব্যাপারই নয়। আর এমনিও তুই তো বড় মাছ ধরতেই পারিসনি, এই ছোট ছোট মাছ এক একজনেই তো 2-3টে করে খেয়ে নেবে। এই বলে অনামিকা তার ছোট জাকে রান্নাঘরে নিয়ে যায়। কি হলো, তুই গ্যাস ধরিয়ে কড়াই গ্যাসের উপর বসিয়ে দিলি কেন? এখনো তো মাছ কাটা ধোয়া কিছুই হয়নি। আগে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নি, তারপর মাছগুলো ভেজে নিবি। এই নে, তুই ছুরি ধর, আগে মাছগুলো কেটে নে। না না দিদি, আমি এটা করতে পারবো না। আমি আজ পর্যন্ত কখনো কারো খুন করিনি। এই পাপ আমি করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও দিদি। এই মাছগুলোর প্রাণ আমি কিছুতেই নিতে পারবো না। এই বলে পায়েল প্রচন্ড জোরে কান্নাকাটি করতে শুরু করে। আরে, আমি তো তোকে মাছ কাটতে বললাম, তুই এমন করছিস যেন আমি তোকে কোনো মানুষের খুন করতে বলেছি। তুই যদি মাছ কেটে ধুয়ে পরিষ্কার না করিস তাহলে মাছ রান্না করবি কিভাবে? ছুরিটা ধর, আমি তোকে বলে দিচ্ছি কিভাবে মাছ কাটতে হয়। না দিদি, আমি এটা কিছুতেই করতে পারবো না। আমার ভীষণ ভয় করছে। ওরে বাবারে, কত ধারালো ছুরি! না 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 না, আমি এটা করতে পারবো না। আমি মাছগুলোর খুন কিছুতেই করতে পারবো না। দেখো, ভয়ে আমার হাত পা কাঁপছে। অনামিকা দেখে যে পায়েল সত্যি সত্যি প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে, আর ভয়ে তার হাত পা থরথর করে কাঁপছে, যা দেখে অনামিকা প্রচন্ড পরিমাণে মজা পায়। এর ফলে অনামিকা পায়েলকে ভয় দেখানোর জন্য ছুরি হাতে নিয়ে একটা জ্যান্ত মাছ কেটে ফেলে, যার ফলে মাছের শরীর থেকে রক্ত বেরিয়ে আসে। আর যা দেখে পায়েল খুবই ভয় পেয়ে যায়। ওরে বাবা, রক্ত রক্ত! ওরে বাবা গো, কত রক্ত! ও দিদি, তুমি এটা কি করলে? এত সুন্দর মাছটাকে তুমি কেটে মেরে ফেললে। এমন বলতে না বলতেই পায়েল অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। আর যা দেখে অনামিকা প্রচন্ড পরিমাণে হাসতে শুরু করে। মা, তাড়াতাড়ি এদিকে আসুন, দেখুন আপনার নতুন বৌমা মাছ কাটতে গিয়ে রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোথা থেকে যে এরকম ভীতু মেয়েকে প্রীতম ধরে আনলো কে জানে। এ বাবা, এ কি কাণ্ড! মাছ কাটতে গিয়েও অজ্ঞান হয়ে যাচ্ছে। তাহলে এই মেয়েটা মাছ রান্না করবে কিভাবে? বড় বৌমা, তুমি তাড়াতাড়ি এর চোখে মুখে জলের ছিটা দাও, দেখো ঠিক জ্ঞান ফিরে আসবে। বারবার করে ছেলেটাকে বলেছিলাম এরকম অবাঙালি মেয়েকে বিয়ে করিস না, আমার কোনো কথা শুনলো না। এই বলে অনামিকা পায়েলের চোখে মুখে জলের ছিটা দিতে শুরু করে, যার ফলে কিছুক্ষণের মধ্যেই পায়েলের জ্ঞান ফিরে আসে। কিন্তু সে চোখ খুলেই সেলফের উপর তাকাতেই আবার মাছের রক্ত দেখতে পায়। এর ফলে সে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। কি অবস্থা! বড় বৌমা, তুমি এক কাজ করো, তুমি আগে মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নাও। আমার মনে হচ্ছে নতুন বৌমা মাছের রক্ত দেখেই বারে বারে অজ্ঞান হয়ে যাচ্ছে। তুমি মাছগুলো ভালো করে ধুয়ে তারপর নতুন বৌমাকে রান্না করতে দেবে। ততক্ষণ পর্যন্ত এই মেয়েটা রান্নাঘরেই পড়ে থাকুক। তোমার মাছ ধোয়া হয়ে গেলে তারপর এর চোখে মুখে আবার জলে ছিটা দেবে।
এই বলে শ্রাবণী দেবী সেখান থেকে চলে যায়, যার ফলে অনামিকা তাড়াতাড়ি করে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেয়। আর এবার সে পায়েলের চোখে মুখে জলের ছিটা দিলে পায়েলের আবার জ্ঞান ফিরে আসে। ছোট, এবার কিন্তু অজ্ঞান হবি না বলে দিলাম। দেখ, মাছে আর কোনো রকম রক্ত নেই, আমি মাছ কেটে দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছি। এবার তুই মাছগুলো রান্না করে নি। কড়াইতে তেল দে, তারপরে এই মাছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভাজা শুরু কর। ইস, এত সুন্দর মাছগুলো কেটে তুমি কি অবস্থা করলে? একদম টুকরো টুকরো করে দিলে মাছগুলোকে। এ আমি কোথায় এসে পড়লাম? মানুষ এতটা নিষ্ঠুর হয়? আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে না আসলে জানতেই পারতাম না, কিন্তু বাঙালি পরিবারে বিয়ে করে এসেছি যখন, এখন তো আমাকে মাছ রান্নাও করতে হবে, কিচ্ছু করার নেই। এই বলে কোন রকমে পায়েল কাঁদতে কাঁদতে মাছ ভাজতে শুরু করে। কিন্তু মাছ ভাজতে ভাজতে পায়েল প্রচন্ড পরিমাণে কাঁদতে থাকে, কারণ মাছগুলোর কথা ভেবে তার খুবই দুঃখ হয়। আর কিছুক্ষণের মধ্যেই মাছের গন্ধে পায়েলের প্রচন্ড পরিমাণে বমি পায়। তাই মাছ ভাজতে ভাজতেই পায়েল রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বমি করতে শুরু করে দেয়। আর পায়েলের সেই বমি মাছের কড়াইয়ের মধ্যে গিয়ে পড়ে, যা দেখে অনামিকা প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ বাবা, এটা তুই কি করলি? এতগুলো মাছ তুই নষ্ট করে দিলি? বমি করার জায়গা পেলি না তুই? মাছের কড়াইয়ের মধ্যে বমি করলি? ছি 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 ছি, তাড়াতাড়ি বাইরে যা, তা না হলে বমি করে তুই পুরো রান্নাঘর ভরিয়ে দিবি। এই শুনে পায়েল তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায়। আর বাধ্য হয়ে অনামিকা সেই মাছের কড়াই ডাস্টবিনে ফেলে দেয়। আর পায়েলের এরকম কাণ্ড কারখানা দেখে শ্রাবণী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। না, এই মেয়েকে আমি কিছুতেই বাড়িতে রাখতে পারবো না। যে মেয়ে মাছ কেটে ধুয়ে মাছ রান্না করতে পারে না, সেই মেয়ে কিছুতেই আমাদের বাড়ির বৌমা হতে পারে না। এরকম অকর্মা ঢেকি মেয়েকে আমি কিছুতেই এই বাড়িতে রাখতে পারবো না। প্রীতম, তুই এই মেয়েটাকে এবারের বাপের বাড়িতে রেখে আয়। তুই এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে। আমি বাঙালি মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, যে মেয়ে শ্বশুর বাড়িতে এসে আমাদেরকে প্রত্যেকদিন মাছ রান্না করে খাওয়াবে। হ্যাঁ, এমনিও আমি এই বাড়িতে আর থাকতে চাই না। আপনাদের মতো নিষ্ঠুর মানুষদের সঙ্গে আমি কিছুতেই থাকতে পারবো না। ছি, আপনাদের তো মায়া দয়া বলতে কিচ্ছু নেই। কত সুন্দর নিষ্পাপ মাছগুলোর প্রাণ নিয়ে নিলেন। আপনারা হলেন পাপী। প্রীতম, আমাকে আমার মায়ের বাড়িতে রেখে এসো। আমি তোমাদের মতো মাছ পাগল শ্বশুর বাড়িতে কিছুতেই থাকতে পারবো না। পায়েল, তুমি কান্নাকাটি করো না। আমার মার বৌদি তোমার সঙ্গে যা করেছে তার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। মা, তোমরা কিন্তু পায়েলের সঙ্গে এটা উচিত করোনি। নতুন বৌমাকে নদী থেকে মাছ ধরে নিয়ে আসতে হবে, মাছ রান্না করে খাওয়াতে হবে, এগুলো কোনো নিয়ম হলো? এগুলো কিন্তু শুধু শুধু তোমরা পায়েলের উপর অত্যাচার করার জন্য করেছো। তোমরা বেচারির উপর এতটাই অত্যাচার করলে যে দুদিন শ্বশুর বাড়িতে থাকতে পর্যন্ত পারলো না। আমি আজকেই পায়েলকে নিয়ে এখান থেকে চলে যাব। এই শুনে শ্রাবণী দেবী খুবই ভয় পেয়ে যায়। না রে বাবা, এরকম করিস না। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস তাহলে আমি কিভাবে থাকবো বল? তুই তোর বউকে নিয়ে এই বাড়িতেই থাক। আমি তোর বউকে আর কোনোদিনও মাছ রান্না করতে বলবো না। বড় বৌমা যেরকম মাছ রান্না করতো সেরকম বড় বৌমাই মাছ রান্না করবে। আমি এই বাড়িতে থাকতে পারি, তবে আমি প্রীতমকে নিয়ে আলাদা সংসার করতে চাই। মানে আমরা নিজেদের জন্য আলাদা রান্না করে খাবো। আমি আপনাদের আমিষ রান্নাঘরে কিছুতেই রান্না করতে পারবো না। আমি নিজের জন্য আলাদা রান্নাঘর তৈরি করে নেব। তার মানে তুমি প্রীতমকেও আর মাছ খেতে দেবে না? প্রীতম, তুমি এই মেয়েটাকে বিয়ে করে শেষ পর্যন্ত মাছ খাওয়া ছেড়ে দেবে? এই মেয়েটা তো তোমাকে পাগল করে দিয়েছে দেখছি। মোটেই না দিদি, আমি প্রীতমকে কখনো মাছ খেতে বারণ করব না। কারণ আমার মনে হয় খাওয়া দাওয়ার ক্ষেত্রে সবারই নিজের পছন্দ অপছন্দের বিষয় থাকে। আর আমি জানি প্রীতম মাছ খেতে ভালোবাসে, তাই ও চাইলে যখন ইচ্ছে তখনই মাছ খেতে পারবে। তবে আমি হয়তো প্রীতমকে মাছ রান্না করে খাওয়াতে পারবো না। মা, আপনি আপনার প্রিয় ছোট ছেলেকে মাছ রান্না করে খাওয়াবেন তো? এভাবে সেদিন থেকে পায়েল প্রীতমের সঙ্গে আলাদা সংসারে থাকতে শুরু করে। এর ফলে কেউ তাকে কোনো রকম ভাবে মাছ রান্না করতে বাধ্য করতে পারে না, আর নাইবা তাকে মাছ খাওয়ার জন্য জোর করতে পারে, যার ফলে পায়েল হাসি খুশি সংসার করতে থাকে। সীতা তার স্বামী অয়ন এবং এক মেয়ে নিবুর সঙ্গে বাস করে। নিবুর বয়স 18 বছর। নিবুর বাবা মা সংসার চালানোর জন্য কোন রকমের ঠান্ডার মধ্যে রাস্তায় যত্রতত্র পড়ে থাকা আবর্জনা কুড়িয়ে সেই সমস্ত আবর্জনা বিক্রি করে নিজেদের জীবন ধারণ করে। তারা এরকম ময়লা আবর্জনার কাজ করে বলে তাদের সাথে সেরকম ভাবে কেউ মিশতে চায় না। একদিন দুজনে মিলে আবর্জনা কুড়িয়ে বাড়িতে ফিরছে, এমন সময় তাদের ঘরে বিমলা আসে। কিরে, তোরা সারা জীবন এরকম ময়লা কুড়িয়ে কাটিয়ে দিবি? তোদের মেয়ে যে বিবাহযোগ্য হয়েছে সেদিকে তোদের কোনো খেয়াল নেই। আর এই বছর যদি শীতের মধ্যে তোর মেয়ের বিয়ে না হয় তাহলে কিন্তু ওর বয়স আরো 1 বছর বেড়ে যাবে। আর একেই তোরা যেরকম ধরনের কাজ করিস, তোর কাজের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তোদের মেয়ের কিন্তু বিয়ে দেওয়া খুব মুশকিল হবে।
তোমার সব কথাই তো বুঝতে পারছি দিদি, কিন্তু আমরা যা টাকা রোজগার করি সেই টাকায় মেয়ের বিয়ে দেব কি করে? আর আমার মেয়ে তো সেরকম কোনো কাজও করে না। এখন আমরা মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবতে পারছি না। সেই জন্য আমি জানি যে তোরা কিছু ভাবছিস না, সেই কারণে আমি নিজে তোর মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি। পাত্র কলকাতায় কম্বলের বিজনেস করে, কিন্তু তার একটাই সমস্যা, ওই রতনের বয়সটা একটু বেশি, মাত্র 40 বছর। কিন্তু তোর মেয়ে যদি রতনকে বিয়ে করে তাহলে কিন্তু ও রাজরানীর মতো থাকবে। কি? আমি আমার 18 বছরের মেয়ের সাথে 40 বছরের বুড়োর বিয়ে দেব? এমনকি আমার স্বামীর বয়সও 40 বছর নয়। তুমি এ ধরনের সম্বন্ধ দয়া করে আর নিয়ে এসো না, ঠিক আছে? শোন, শীতকালে ছেঁড়া কম্বল আর ছেঁড়া কাঁথায় শুয়ে ঘুমাচ্ছিস, তার উপরে তোর আবার বড় বড় কথা। তুই হাজার জায়গায় গিয়ে মাথা পিটলেও এত ভালো সম্বন্ধ পাবি না বলে দিলাম। এখন বেশি নাক করে তুই রাজি হয়ে যা। বিমলের এরকম বুড়ো লোকের সঙ্গে বিয়ের প্রস্তাব অয়নের খুব একটা খারাপ লাগে না, কারণ সে ভালো করে টাকার কষ্টটা বোঝে। তাই নিজের মেয়ে সুখে থাকতে পারবে ভেবে অয়ন নিবুর সঙ্গে রতনের বিয়ে দিতে রাজি হয়। অয়ন সীতাকে বোঝালে সীতাও শেষ পর্যন্ত রাজি হয়ে যায়, কিন্তু নিবু প্রথমে কিছুতেই এরকম বুড়ো লোককে বিয়ে করতে চায় না। কিন্তু তারা যেহেতু গরিব, তাই নিবুর কোনো কথাই শোনা হয় না। সে নিজের বাবা মায়ের চাপে রতনকে বিয়ে করতে রাজি হয়। অয়ন এবং সীতা কোনো মতে বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র করা শুরু করে দেয়। সেই সময় পালা আসে লোকজনকে নিমন্ত্রণ করার, আর নিমন্ত্রণ করার সময় নিজেদের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সেই আত্মীয় স্বজন বড়লোক হয় তাহলে বিপদ হয় অন্য রকমের। ঠিক এরকমই সীতা নিজের বড়লোক ভাই এবং ভাইয়ের বউকে বিয়ের নিমন্ত্রণ করার জন্য ফোন করে। কি দিদি, আর একবার বল, তুই নিজের মেয়ের বিয়ে দিচ্ছিস আর আমাকে একবারও খবর পর্যন্ত দিলি না? শুধুমাত্র নিমন্ত্রণ করার জন্য ফোন করছিস? তুই বোধহয় ভুলে যাচ্ছিস যে আমি ওর মামা হই। কিছু মনে করিস না ভাই, আসলে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি তোকে আর জানানোর সময় পাইনি। তুই তোর বউকে নিয়ে বিয়ের দিন অবশ্যই চলে আসবি। বিয়ের দিন যাবো মানে? বিয়ে হতে তো আর 1 সপ্তাহ বাকি মাত্র, তাই আমি আমার বউ একসাথে আজকে গিয়ে তোর বাড়িতে উঠবো আর বিয়ের পর ফিরে আসবো, বুঝেছিস? নিজের বড়লোক ভাই এবং বৌদির বাড়িতে আসার কথা শুনে সীতা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সীতা ভালো করেই জানে তার ভাই সবকিছু মানিয়ে নিলেও তার বড়লোক বউ এরকম গরিবের ঘরে শীতের মধ্যে কিছুতেই থাকতে পারবে না। এসব কথা চিন্তা করে সীতা তার ভাইকে গরিব ঘরে আসতে বারণ করে দেয়। দেখ ভাই, এই শীতের মধ্যে এখন যদি তোরা আমাদের বাড়িতে আসিস তাহলে তুই আর তোর বউ ঠান্ডায় খুব কষ্ট পাবি, আর আমরা এমনিতেও বিয়ের জোগাড় যন্ত্র নিয়ে ভীষণ ব্যস্ত আছি, তাই তোরা বিয়ের দিনে আসলে খুব ভালো হয়। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আর আমার বউ মোটেই তোরা গরিব বলে কখনো তোদের সাথে খারাপ ব্যবহার করেনি। সুতরাং আমি আর আমার বউ আজকেই যাব, আর আমার বউ যদি কোনো রকমের খারাপ কথা বলে তাহলে সেটা আমি বুঝে নেব, ওকে? এই বলে পীযূষ ফোন কেটে দেয়। পীযূষ নিজের দিদির বাড়িতে যাওয়ার জন্য তার বউ কবিতার কাছে ভীষণ পরিমাণে আবদার করে, কিন্তু অহংকারী এবং দেমাগী কবিতা শীতের মধ্যে নিজের বড়লোক রাজপ্রাসাদের মতো অট্টালিকা ছেড়ে কিছুতেই গরিব ঘরে গিয়ে উঠতে চায় না। কিন্তু তার বর যেহেতু বারে বারে জোর করতে থাকে, তাই বরের আবদার এবং হুকুম তাকে রাখতেই হয়। সেই কারণে সন্ধ্যা হতে না হতেই পীযূষ এবং তার বউ সীতাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সীতা নিজের ভাইকে এতদিন পর দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। এসো ভাই, তোমরা অনেকদিন পর আমাদের বাড়িতে এসেছো, সুতরাং আমরা চাই না তোমাদের আতিথেয়তাতে কোনো রকমের ত্রুটি হোক। এই বলে অয়ন তাড়াতাড়ি করে কাঁধ থেকে গামছা নামিয়ে মাটি পরিষ্কার করে দেয়। ঠান্ডার মধ্যে মাটিতে বসতে হবে দেখে কবিতা তার বরের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। সে কিছুতেই এরকম ঠান্ডা মাটির উপর ছেঁড়া চাদরে বসতে চায় না। আমি বাড়িতে সবসময় রিভলভিং গদি চেয়ারে বসি, আর তোমার বোনের শ্বশুর বাড়িতে এসে আমি এরকম ছেঁড়া চাদরে মাটির উপর বসবো? কোনো মতেই আমার এই ঠান্ডার মধ্যে মাটিতে বসা সম্ভব নয়। অপমানের একটা সীমা থাকা উচিত। আমার যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে বলো তো? কবিতা প্লিজ, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? আমরা সকলে মিলে নিবুর বিয়েতে আনন্দ করার জন্য এসেছি, সুতরাং এখন তুমি সিন ক্রিয়েট না করলেও চলবে। আর দিদি, তুই আমার বউয়ের কথাই কিছু মনে করিস না, ওর বেশি বড় লোক আমি চাল হয়ে গেছে। বোন, কিছু মনে করো না, মেয়ের বিয়ের জন্য এতই ব্যস্ত যে তোমার জন্য চেয়ারের ব্যবস্থা করতে আমরা সত্যিই ভুলে গেছি। তোমরা এখন মাটিতে বসে কোনো রকমে একটু চা পান করো, আমি আর অয়ন ময়লা তুলে বাড়িতে ফেরার সময় বসার জন্য চেয়ার নিয়ে আসবো। ময়লা তুলতে যাওয়ার কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ পীযূষ তার স্ত্রীকে মিথ্যা কথা বলেছিল যে সীতা এবং অয়ন নাকি একটি কাঠের কারখানায় কাজ করে।
সেই কারণে তারা এত গরিব। কিন্তু ময়লা আবর্জনা তুলতে যাওয়ার কথা শুনে কবিতা আর সেই বাড়িতে এক মুহূর্ত দাঁড়াতে চায় না। তোমরা রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কারের কাজ করো, আমি এতক্ষণ ধরে এরকম ময়লা বাড়িতে দাঁড়িয়ে আছি। ছি ছি ছি, আমার ভীষণ ঘেন্না লাগছে। পীযূষ, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলো। ঠান্ডার মধ্যে একেই মাটিতে বসতে হবে, তার উপর তোমার বোন আর বোনের বর ময়লা তোলার কাজ করে। আমার তো শুনেই কেমন বমি পাচ্ছে। শোনো কবিতা, তুমি আমার বোনকে এইভাবে অপমান করতে পারো না। একেই আমি তোমার জন্য আমার বোনকে আর আমার বোনের বরকে তাদের ভালো মতো উপকার বা সাহায্য কিছুই করতে পারি না। আর তার উপরে আমি কিছুদিনের জন্য আনন্দ করতে এসেছি, সেখানেও তোমার সমস্যা হচ্ছে। তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি একা বাড়ি ফিরে যাও, আমি যাব না। নিজের বরের এরকম কথা শুনে কবিতা ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ সে ভালো করেই জানে যে কবিতা যদি রাগ করে সেখান থেকে চলে যায় তাহলে পীযূষ তার গরিব বোন এবং বোনের বরকে টাকা দিয়ে সাহায্য করবে, আর সেটা কবিতা কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে শীতের মধ্যে কষ্ট করে হলেও গরিব ঘরে কিছুদিন মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। না, আমি তোমাকে এখানে একা ছেড়ে কিছুতেই যাব না। কিন্তু আমি চাই তোমার বোন আর বোনের বর যাতে আমাকে স্পর্শ না করে, কারণ ওরা রাস্তায় রাস্তায় ময়লা করিয়ে নিয়ে আসে। আর ওরা যদি আমাকে স্পর্শ করে তাহলে আমি অচ্ছুত হয়ে যাব। যাই, আমি আগে ভালো করে একটু স্নান করে আসি, আর স্নান করার পর আমি নিবুর সঙ্গেই থাকবো। এই বলে কবিতা গরিব শৌচালয়ে স্নান করতে চলে যায়। সে ভালো করে পরিষ্কার হয়ে স্নান করবে বলে জলের কল চালালে সেই কল থেকে হুড়হুড় করে ঠান্ডা ঠান্ডা জল বেরিয়ে আসে। আর ঠান্ডা জল গায়ে পড়া মাত্রই শীতকাতুরে কবিতা আর্তনাদ করে ওঠে, কারণ সে নিজের শ্বশুর বাড়িতে সবসময় গিজারের জলে স্নান করে। তাই নিজের অজান্তেই কবিতা ভুলে যায় যে এখন সে একটা গরিব ঘরে অতিথি হয়ে এসেছে। ইস, এই বাথরুমে একটা গিজার পর্যন্ত নেই। ঠান্ডার মধ্যে এরকম ঠান্ডা জলে স্নান করলে আমার তো নিউমোনিয়া হয়ে যাবে। আমি কিছুতে এরকম ঠান্ডা জলে স্নান করব না। এই বলে কবিতা বাথরুম থেকে বেরিয়ে আসে। নিবু, তোরা কেমন গরিব রে, যে শীতকালে একটা গিজার পর্যন্ত তোর বাবা বাথরুমে লাগাতে পারেনি। এইদিকে তোর মামা অসভ্যের মতো নিমন্ত্রণ খাবে বলে গরিব বোনের বাড়িতে চলে এসেছে। আমার আর এক মুহূর্ত তোদের বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, বিশ্বাস কর। মামি প্লিজ, তুমি এরকম করে বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি স্নান করতে গেছো বলে মা তাড়াতাড়ি করে মাটির উনুনে গরম জল বসিয়ে দিয়েছে, কিন্তু তার আগেই তো তুমি গায়ে ঠান্ডা জল দিয়ে ফেলেছো, সেই কারণেই তো তোমার ঠান্ডাটা লাগলো। তোরা সব গরিবগুলোই একই দেখছি, একজনকে কিছু বললে আরেকজনের গায়ে ছ্যাঁকা লাগে। যত সব। আমার ভীষণ খিদে পেয়েছে, কিন্তু তোর মায়ের ময়লা হাতের খাবার আমি খাবো না। তাই তুই গিয়ে আমার জন্য রান্না করে নিয়ে আয়, যা। মামি, আর কয়েকদিন পরেই আমার বিয়ে, আর এখন আমি তোমাকে রান্না করে নিয়ে এসে খাওয়াবো? কোথায় তোমার আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর কথা, আর উল্টে তুমি আমাকে রান্না করতে বলছো? বিয়ে হবে তো কি হয়েছে রে, তোর তো আর বড়লোক ঘরে বিয়ে হচ্ছে না যে তুই আমার মতো রাজরানী হয়ে থাকবি। বিয়ের পর তোকেও তো গরিব শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করেই খেতে হবে। ঠিক এমন সময় সীতা তার ভাই এবং বৌদির জন্য পিঠে পায়েস রান্না করে নিয়ে আসে, কিন্তু কবিতা কিছুতেই সেই খাবার খেতে চায় না। সীতা তাকে জোর করলে কবিতা খাবার ছুঁড়ে ফেলে দেয়। এরকম ভাবে প্রত্যেকদিন কবিতা কিছু না কিছু করে তাদেরকে ছোট করে। রাত্রিবেলা শোয়ার সময় পর্যন্ত কম্বলের অভাবে সে সকলকে কথা শোনায়। আমি শুনেছি যে নিবুর হবু বরের নাকি কম্বলের ব্যবসা। তোমরা যখন জানো যে আমরা তোমাদের বাড়িতে আসবো, তখন তো ওর কাছ থেকে মোটা কম্বল নিয়ে আসতে পারতে। আর দুদিন পর আমার মেয়ের বিয়ে, তার আগে হবু জামাইয়ের কাছ থেকে কম্বল চাওয়া ঠিক বলে মনে হয় না। তুমি বিয়ের পর বাড়ি চলে গিয়ে না হয় মোটা কম্বল গায়ে দিয়ে ঘুমিও। আমার বোন তো সারা জীবন এইরকম ভাবে এই কম্বলে শুয়ে কাটিয়ে দিল, আর তুমি একদিন ঘুমাতে পারছো না? দিদি, তুই চিন্তা করিস না, আমি কালকেই আমার এক পরিচিত বন্ধুর কাছে গিয়ে তোর আর তোর পরিবারের জন্য কম্বল কিনে নিয়ে আসবো, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না। কবিতার এরকম বাড়াবাড়ি দেখে পীযূষ তার উপরে রেগে যায়। পরের দিন সকালবেলা পীযূষ কম্বল কেনার জন্য নিজের বন্ধুর দোকানে যায়, আর তার বন্ধু আর কেউ নয় বরং কম্বল ব্যবসায়ী রতনই ছিল। কিছুদিন পর রতনের বিয়ে হবে বলে রতন ভীষণ পরিমাণে আনন্দে ছিল, এমনকি সে পীযূষকে নিজের বিয়ের কথা জানিয়ে তাকে ফ্রিতে কম্বল দিতে চায়। বাহ, তাহলে তো ভালোই। এই বুড়ো বয়সে তুই বিয়ে করছিস? কোথায় আমাদের হবু বৌদির ফটোটা একবার দেখা তো দেখি, তোর কার সাথে বিয়ে হচ্ছে দেখি। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া। আমার বউয়ের মাত্র 25 বছর, আর ওকে এত সুন্দর দেখতে যে আমি ভাষায় প্রকাশ করতেই পারবো না। এই বলে রতন পীযূষকে নিবুর ফটো দেখায়। পীযূষ রতনের ফোনে নিজের ভাগ্নির ফটো দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ সে কিছুতেই মেনে নিতে পারে না যে এরকম বুড়ো একটা লোকের সঙ্গে তার ভাগ্নির বিয়ে হবে।
ফলে সে রতনকে যা নয় তাই কথা শুনিয়ে দেয়। তোর লজ্জা করে না রতন? এই বয়সে এসে তুই নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস, আর তার উপরে এই মেয়েটা আমার ভাগ্নি। সুতরাং আমি আমার ভাগ্নির সাথে তোর বিয়ে কিছুতেই হতে দেবো না। এই বলে পীযূষ সেখান থেকে চলে যায়। পীযূষ তার বোনের বাড়িতে গিয়ে তার বোনকে অনেক অনেক কথা শোনায়, আর পীযূষ তাদেরকে ধমক দিয়ে এই কথাও বলে দেয় যে সে বেঁচে থাকাকালীন কিছুতেই এরকম বুড়ো লোকের সঙ্গে নিবুর বিয়ে হতে দেবে না। তোদের টাকা পয়সার এত অভাব পড়েছে যে নিজের মেয়েকে এরকম একটা বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছিস। আজকে যদি আমি তোদের বাড়িতে অতিথি হয়ে না আসতাম আর কম্বল যদি না কিনতে যেতাম, তাহলে তো জানতেই পারতাম না যে আমার বুড়ো বন্ধু রতনের সাথে তুই নিবুর বিয়ে দিবি। আমি কিছুতেই নিবুর সাথে রতনের বিয়ে হতে দেবো না। আমি দায়িত্ব নিয়ে নিবুর জন্য ভালো সুপাত্র খুঁজবো, তারপর নিবুর বিয়ে হবে, আর ওর বিয়ের যাবতীয় খরচা আমি করব। পীযূষের মুখে এমন কথা শুনে সীতা এবং অর্ণের চোখে জল চলে আসে। তারা মনে মনে পীযূষের উপর ভীষণ প্রসন্ন হয়, কিন্তু কবিতা কিছুতেই পীযূষের এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারে না। ফলে সে নিজের বরের সঙ্গে ঝগড়া করে ব্যাগ গুছিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়। দেখতে দেখতে কিছুদিন কাটে। পীযূষ নিজের ভাগ্নের জন্য ভালো সুপাত্রের খোঁজ করে। এমনকি পীযূষ নিজের স্ত্রীর অমতে গিয়েই টাকা পয়সা খরচা করে মাঘ মাসের একটা শুভ দিন দেখে নিবুর বিয়ে দিয়ে দেয়।